যোগ্য এক ব্যক্তি হবেন পরবর্তী রাষ্ট্রপতি বলছে বিএনপি। মনোনয়ন নিয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। হাজার কোটি টাকা পাচারের পর দেশ ছেড়েছেন জাতীয় পার্টি ও চট্টগ্রাম চেম্বারের নেতা মোর্শেদ মুরাদ ইব্রাহিম। বিদেশে বসে লুটতে চাইছেন বিমা খাত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ওষুধ লোপাট, ২১ দিনেই উধাও ১৯,৫০০ পিস। তিন দফায় ব্যয় আর সময় বাড়লেও শেষ হয়নি চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস প্রকল্প। নকশায় ত্রুটি, ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারের গাফিলতিতে কাজ বন্ধ। পঞ্চগড়ে সৌর বিদ্যুৎ, আইসিটি ও হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার ব্যবসায়ীরা। উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে দেখা হচ্ছে ছাত্রদের বড় জয় হিসেবে, আন্দোলন প্রত্যাহার। কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় বিএনপির প্রবীণ ও বর্ষিয়ান নেতাদের নাম বেশ আলোচনায়। প্রথমবারের মতো কোনো নারীও যেতে পারেন বঙ্গভবনে, আছে এমন গুঞ্জনও। শোনা যাচ্ছে আমলাসহ অরাজনৈতিক কিছু ব্যক্তির নামও। বিএনপির নেতারা বলছেন দলের যোগ্য কেউই রাষ্ট্রপতি পদে জায়গা পাবেন, তবে সব সিদ্ধান্তই হবে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। অন্যদিকে রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক। অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২ বছর আগেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে এখন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকেই জোরালো আলোচনা চলছিল বিএনপি কাকে নতুন রাষ্ট্রপতি বানাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে সেই জল্পনা কল্পনা এখন আরও জোরে সোরে সর্বত্র। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন তা জানতে আগ্রহী সবাই। এই আলোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রয়েছেন অরাজনৈতিক ব্যক্তিদের নামও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এগিয়ে থাকলেও এ তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন মানবাধিকার কর্মী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাষ্ট্রপতি হিসেবে দেশের ২৫তম সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও শোনা যাচ্ছে। রাষ্ট্রপতির আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও আছে। অন্যদের তুলনায় বেশি। বিএনপির কোনো কোনো নেতা বলছেন অতীতের নানা অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তি মনোনয়ন পাবেন। একাধিক প্রার্থী বিএনপির মধ্যে আছে বা একাধিক যোগ্য লোক বিএনপির মধ্যে আছে। এখন বিএনপির নীতি নির্ধারণী ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একই সঙ্গে দলের চেয়ারম্যান, উনি ওনার দলীয় সহযোদ্ধাদের সাথে নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন, অথবা ওনার নিজের যে প্রাজ্ঞতা বিজ্ঞতা সেটার মধ্যে থেকেও উনি সিদ্ধান্ত নিতে পারেন যে কাকে তিনি বানাবেন। জনাব ইয়াজউদ্দিন আহমেদ, তাকে আমরা এনেছিলাম, তিনি তো যা করেছেন এটা জাতি জানে। সুতরাং এখানে দলের পোর খাওয়া মানুষদের মধ্য থেকে আসা উচিত। আমলাদের মধ্যেও ভালো আছে, দেশপ্রেমিক আছে, সাধারণ মানুষ আছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে তারা যেভাবে আবর্তিত হয় সেটার সঙ্গে বর্তমান রাজনৈতিক সরকারের যায় না। রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা খুব বেশি ভালো নয় উল্লেখ করে কোনো রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ, রাষ্ট্রপতি হিসেবে যোগ্য বিচক্ষণ ব্যক্তিকেই খুঁজে নিতে হবে বিএনপিকে। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা খুব বেশি সুখকর ছিল না বিএনপির জন্য। ভবিষ্যতেও যেন রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা কখনো বিএনপির জন্য কোনো ধরনের কষ্ট বয়ে না আনে, সেটা তাকে মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি যিনি বর্তমান যে সরকার এসেছে সেই সরকারের যে রাজনৈতিক মিশন আছে এবং জাতীয়তাবাদী আদর্শ আছে, তার প্রতি আস্থাশীল, এইরকম একটা যোগ্য ব্যক্তি যার ব্যক্তিত্ব আছে এবং রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে আন্তর্জাতিকভাবে সম্মানের সাথে, সেরকম একটা ব্যক্তিকে খুঁজে বের করা দরকার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে প্রস্তুতি চলছে অত্যন্ত সন্তর্পণে। এখন দেখার বিষয় রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত হিসাব নিকাশ মেলাতে বিএনপি বঙ্গভবনের জন্য শেষ পর্যন্ত কাকে বেছে নেয়।
আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। হাজার কোটি টাকা পাচার, তারপর দেশ ছেড়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম। এখন বিদেশে বসেই নিয়ন্ত্রণ করছেন দেশে থাকা তার আর্থিক সাম্রাজ্য। এবার তার নজর বিমা খাতে। আইন অমান্য করে নিয়ন্ত্রণে নিয়েছেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটিতে। তার হয়ে কাজ করছেন ফরহাদ উদ্দিন, যিনি একাই দখলে রেখেছেন গুরুত্বপূর্ণ 5টি পদ। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোর্শেদ মুরাদ ইব্রাহিম 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে তার খেলাপি ঋণের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এসব অর্থ বিদেশে পাচারের প্রমাণ মিলেছে দুদকের তদন্তে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দেশ ছেড়ে পালিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক এই সভাপতি। বিদেশে বসেই দেশে আর্থিক সাম্রাজ্য পরিচালনা করছেন চিহ্নিত এই ঋণখেলাপি। নিয়ন্ত্রক সংস্থার আইন অমান্য করেই দখলে নিয়েছেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হওয়ার সুযোগ না থাকলেও প্রতিষ্ঠানটির 10 সদস্যের পর্ষদে আছেন তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 7 জন পরিচালক। মোর্শেদ মুরাদের ছেলে সামির সেকান্দার বর্তমানে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। পর্ষদে আছেন মুরাদের স্ত্রী মাহজাবিন মোর্শেদ এবং চেয়ারম্যান সামিরের স্ত্রী আফরা চৌধুরী, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া মুরাদের আরেক পুত্র মাহের সেকান্দার ও তার শ্যালক মুয়াজ রশিদও পর্ষদের সদস্য। আছেন মুরাদের ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এবং বোনের স্বামী আজিজ আহমেদও। আইনকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠানটি যেন এখন মুরাদের পারিবারিক সম্পত্তি। অভিযোগ আছে, পর্ষদে না থেকেও বোর্ড ফি সহ পরিচালকের সব সুবিধাই নেন মুরাদও। ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্ট একটা আছে। প্রতিষ্ঠানটিতে মুরাদ পরিবারের নির্দেশনা বাস্তবায়ন ও অন্যায্য সুবিধা নিশ্চিতে কাজ করছে ফরহাদ উদ্দিন, যিনি একাই দখলে রেখেছেন গুরুত্বপূর্ণ 5টি পদ। কেনাকাটা, নিয়োগ বাণিজ্য, কমিশন আত্মসাৎ এবং পরিবহন খাতে বিপুল অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। আমি কিন্তু নট অনলি কোম্পানি সেক্রেটারি, আমি এইচআর দেখি, আমি অ্যাডমিনিস্ট্রেশন দেখি, আমি অডিটের ইনচার্জ, আমি ওই ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্টকেও ওভারসি করে থাকি। নথি বিশ্লেষণে দেখা যায় লাগামহীন অনিয়ম আর বেপরোয়া লুটপাটে রুগ্ন হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। ভুয়া ব্যালেন্স শিট তৈরি করে বিপুল কর ফাঁকি এবং সাধারণ গ্রাহক ও গ্রুপ বীমা থেকে পাওয়া বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে। এদিকে পদে থেকেও নিষ্ক্রিয় সিইও কিশোর বিশ্বাস। অনিয়মের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও পাননি তিনি। কথা বলেন ফরহাদ উদ্দিন। চেয়ারম্যানের ফাদার মিস্টার মোর্শেদ মুরাদ ইব্রাহিম দীর্ঘদিন যাবত উনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। উনি কিভাবে সুবিধা নেবেন এখান থেকে? হি ইজ নট হিয়ার। আমি আপনাকে একবারে কনফিডেন্টলি বলতে পারি, একজনও নাই। ইউ ক্যান নট শো এ সিঙ্গেল পার্সন এই ধরনের কোনো দামি নিয়ম। আইডিআরএ মুখপাত্র বলছেন, নিয়ন্ত্রক সংস্থায় নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। 3 মাস হচ্ছে একদম অভিভাবকবিহীন ছিল আর কি এই আইডিআরএ। কিছু কিছু প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের এই স্পেশাল অডিটগুলোর হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে কাজ চলছে। বীমা প্রতিষ্ঠানগুলোতে বেআইনি পরিচালক শনাক্ত করতে সম্প্রতি পরিচালকদের পরিচয় জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার জন্য কেনা জরুরি ওষুধ পৌঁছাচ্ছে না রোগীর হাতে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সবশেষ 2 লাখ টাকা ব্যয় কেনা ওষুধের নথিপত্র ঘেঁটে দেখা গেছে এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র 3 সপ্তাহে লোপাট হয়েছে 19,500 পিস ওষুধ। সদুত্তর দিতে পারছে না দায়িত্বশীলরাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র। কিন্তু কেন্দ্রটিতে গত 1 জুলাই নতুন ওষুধ কেনা হলেও খুব দ্রুত তা শেষ হওয়ায় বিষয়টি ক্রয় কমিটির সদস্যদের নজরে আসে। শিক্ষার্থী ও জাকসু নেতারা স্টোরের মজুদ যাচাইয়ের উদ্যোগ নিলে বেরিয়ে আসে থলের বিড়াল। ওষুধ শেষ হওয়ার কথা বলে হলেও খবর মেলে পুকুর চুরির। খোয়া যাওয়া ওষুধের মধ্যে রয়েছে 4,500 পিসের বেশি অ্যালাট্রল ট্যাবলেট। এছাড়া হদিস মিলেছে 5,000 পিস প্যারাসিটামল ও 4,000 পিসের বেশি ডমপেরিডনের। চুরি গেছে অ্যাজিথ্রোমাইসিন ও সিপ্রোসিনের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধও। প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা যে পরিমাণ ওষুধ পেয়েছে তার ভিতরে একটা
বিশাল সংখ্যক গরমিল প্রায় 19,500-র বেশি ওষুধ এখান থেকে মিসিং। তো আমরা সেই নথিপত্রগুলো যাচাই করতে গিয়ে এই তথ্যটা বেরিয়ে আসে। আমরা চাই প্রশাসন এটা সুষ্ঠু তদন্ত করুক। এ নিয়ে সদুত্তর দিতে পারেনি প্রধান মেডিকেল অফিসার ও স্টোর কর্মকর্তা। যে পরিমাণ ফার্মেসিতে সাপ্লাই দিয়েছে সেটা আমাদের কাগজে ডকুমেন্টেশন আছে, কিন্তু সেটা যোগ বিয়োগ করার পরে দেখা গেল যে গরমিল আছে। স্টোরের চাবি বা আধার আমাদের কারোর কাছে থাকে না, কাগজে কলমে ডকুমেন্টেশন থাকে, তখন এটা তো ওনারা যোগ বিয়োগ করে যে কতগুলো দিয়েছে, রিসিভ করছে, ওগুলো কিন্তু আমি দেখি না। আমি তো থাকি হলো 4টা পর্যন্ত। এইখানে পরবর্তীতে যে কেউ একজন হয়তো কোনো কিছু করছেন, যে চাবি বানাইছেন এই একটা ওষুধ তো একসাথে যাওয়ার কথা না। যে ওষুধগুলো গেছে এই ওষুধগুলো পকেটে করে নেওয়ার মতো ওষুধ না। এখন এখানে যে ওষুধটা আছে ওষুধটা কিভাবে বের হইলো সেটার জন্য আমি বলছি যে সিসিটিভি দেখার জন্য। মেডিকেল সেন্টারে ওষুধ না পাওয়ার দীর্ঘদিনের অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই তদন্ত কমিটি করতে যে যদি আমাদের কাউকে বহিষ্কার করা লাগে বা কোনো ধরনের যদি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া লাগে, যে কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং প্রশাসনিক সভাতে এটা আমরা করব। সিন্ডিকেট কারা এগুলো ধরতে হবে। ওষুধ নিয়ে বড় ধরনের গরমিলের তথ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়ে উঠেছে নতুন প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক। 3 দফায় বাড়ানো হয়েছে সময় আর ব্যয়, এরপরও জটিলতা পিছু ছাড়ছে না চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস প্রকল্পের। নকশা থেকে শুরু করে ভূমি অধিগ্রহণ আর ঠিকাদারের গাফিলতি সব মিলে প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ। নির্মাণ সামগ্রী পড়ে থাকা ও খানাখন্দে চলাচলের সড়কটিও বেহাল হওয়ায় বেড়েছে ভোগান্তি। স্থানীয়রা বলছেন একসময়ের ওভারপাসের দাবি এখন যেন গলার কাঁটা। এমন ভাঙাচোরা সড়ক চুয়াডাঙ্গার রেল বাজার এলাকায়, যেখানে আবার চলমান রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ। চলাচল নির্বিঘ্ন করতে 2023 সালে শুরু হয় ওভারপাস নির্মাণের কাজ। প্রথমে নির্মাণ কাজের গতি থাকলেও পরের বছর থেকে নানা জটিলতায় থমকে দাঁড়ায় প্রকল্পটি। নকশায় ত্রুটি, ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারের গাফিলতি ও রাজনৈতিক পট পরিবর্তনে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। 2024-এ কাজ শেষ হবার কথা থাকলেও তা না হওয়ায় এখন প্রকল্পটি উল্টো জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই রাস্তায় না আসলে অনেকটা ঘুরে তারপর হসপিটাল যেতে হয়। প্রেগনেন্ট যাত্রীরা আসলে তাদের অনেক পেইন হয়, অনেক সমস্যা হয়। 15-20 মিনিট পর পর খালি ট্রেন, কোনো সময় আমরা এসে ফাঁকা পাইনি। কাজ খুব ধীরে তালে হচ্ছে, আমরা মাইক্রো নিয়ে গেলেও কাদা হচ্ছে, অটো ভেঙে পড়ে থাকছে, শহরবাসীর চরম সমস্যা আছে। একদিকে প্রকল্পের ব্যয় বেড়েছে 3 দফায়, স্থানীয়রা বলছেন একসময়ের প্রাণের দাবি এখন গলার কাটা। একদিকে ওভারপাস নির্মাণের কাজ পুরোপুরি বন্ধ, অন্যদিকে বেহাল চলাচলের সড়কও। কাজ হতে হতে বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পর থেকে আমরা যে কি দুর্ভোগে আছি শুধু আমরাই বলতে পারবো না। আমরা শুধু অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, কবে শেষ হবে ঠিক নেই। অর্ধেক কাজ হয়ে ওভারপাসের নির্মাণ বন্ধ থাকলেও দ্রুতই প্রকল্প সম্পন্ন করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। জটিলতাগুলি এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে টাকা ছিল ওই টাকাটা আমরা ডিসি অফিসে দিয়ে দিছি। ডিসি অফিস তাদের আনুষ্ঠানিকতা শেষ করে গ্রাহককে টাকা দিয়ে দিবে এবং ডিসি অফিস আমাদেরকে জমি বুঝিয়ে দিবে। 748 মিটার রেলওয়ে ওভারপাসের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে 60%। বাকি কাজ কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে সৌর বিদ্যুৎ, আইসিটি ও হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার ব্যবসায়ীরা। উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। স্থানীয় অর্থনীতিতে গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বিনিয়োগের অভাবে কৃষি নির্ভর এ জেলায় প্রসার হয়নি শিল্পের। কাজের জন্য স্থানীয়দের ছুটতে হয় অন্য জেলায়। এমন বাস্তবতায় পঞ্চগড়ে বিদেশি বিনিয়োগ এনে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে এরই মধ্যে মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পঞ্চগড় সফর করছেন। পরিদর্শন শেষে সৌরবিদ্যুৎ, আইসিটি ও হসপিটালিটি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন তারা। আমি মনে করি এই জায়গাটি সৌরবিদ্যুৎ, আইসিটি ও হসপিটালিটি খাতে বিনিয়োগের উপযুক্ত। জায়গাগুলো আমরা পরিদর্শন করেছি এবং এ নিয়ে আরো যাচাই ও পর্যবেক্ষণ করব। এখানে এসে আমাদের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। আমরা আশা করছি এখানে
এখানকার প্রতিনিধিদের সঙ্গে কাজ করে সামনে এগিয়ে যাব। বিনিয়োগ হলে স্থানীয় ব্যবসা বাণিজ্যেরও সম্প্রসারণ হবে বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের যদি ইনভেস্টররা আসে এই এলাকার অটোমেটিক ডেভেলপমেন্ট হবে। পঞ্চগড়ের বেকারত্ব দূরীকরণ করতে চাইলে তারা যেই সেক্টরেই ইন্টারেস্ট হয় ইনভেস্ট করার ক্ষেত্রে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা লোকাল যারা আছি তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজগুলো যদি করে সেক্ষেত্রে হয়তো কাজের আরো গতিটা বাড়বে। ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের যদি বা জোন যদি আমাদের এখানে হয় এটা আমরা পঞ্চগড়বাসী উপকৃত হব। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস তার। এই এলাকার উন্নয়নের জন্য সামগ্রিক হয়ে কি করা যায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মালয়েশিয়া থেকে একটা বড় বিজনেস টিম তারা ইনভেস্ট করতে চায় এবং এখানকার কোনো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে আমি মনে করি এই এলাকার যে চিত্র বা এই এলাকা মানুষের যে দুর্ভোগ আছে সেটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। বিনিয়োগ বাস্তবায়িত হলে পঞ্চগড়ের পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনীতিতেও যোগ হবে নতুন সম্ভাবনা বলছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের আনোয়ারায় কাল উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির উপর G2G ব্যবস্থাপনায় এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি অধিগ্রহণ। ডেভেলপার চুক্তির সইয়ের পর শুরু হবে মূল অবকাঠামো নির্মাণের কাজ। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এক দশকের সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4189 কোটি টাকা। এর মধ্যে 2467 কোটি টাকা বৈদেশিক ঋণ সহায়তায় এবং 1722 কোটি টাকা সরকারি অর্থায়ন। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি হবে এবং আমাদের শিল্পায়ন হবে এবং আমাদের অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে বিনিয়োগের জন্য বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল হয়। সরকার যে আরও বিদেশি বিনিয়োগ আশা করছে সেটার জন্য এটা উদাহরণ হিসেবে থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সেই সাথে চট্টগ্রাম হয়ে উঠবে একটি আধুনিক শিল্পের লজিস্টিক হাব। আমার আনোয়ারা কর্ণফুলীতে যে শিল্পের যে জাগরণ শুরু হবে ইনশাল্লাহ, এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা আছে। প্রকল্প সাইনের পরে এগুলো কার্যক্রম শুরু হবে এবং কার্যক্রম শুরু হয়ে গেলে কর্ণফুলী শুধু আনোয়ারা না, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক মস্ত বড় একটা শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পাবে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্লট পাওয়ার পর কেটে গেছে বছরের পর বছর, পরিশোধ করা হয়েছে কষ্টার্জিত টাকাও, অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক প্রকল্পগুলোতে এখনও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। নানা সংকটে দীর্ঘদিনের পুরানো আবাসনগুলো যেখানে আলো দেখেনি, সেখানে আবারও প্রায় 6,706 কোটি টাকার নতুন 3টি আবাসনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। অভিযোগ উঠেছে কেবল প্রভাবশালীদের সুবিধা দিতে নেওয়া হচ্ছে এসব মেগা প্রকল্প। সিডিআর খাতায় আবাসন প্রকল্পের সংখ্যা 16টি, বরাদ্দ দেওয়া হয়েছে 6,500-এর বেশি প্লট, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। 1992 সালে নেয়া মর্যাদটেক এলাকার কর্ণফুলী আবাসিক প্রকল্প 32 বছর পর সম্প্রতি কিছুটা আলোর মুখ দেখলেও অধিকাংশ প্রকল্পের অবস্থায় করুণ। প্লট বিক্রি হয়ে শত শত ভবন উঠলেও তৈরি হয়নি সড়ক, নেই গ্যাস ও পানির সংযোগ। এমন অবস্থা নগরীর কেন্দ্রের আবাসিক এলাকা কল্পলোকে।
পরিত্যক্ত অবস্থা জঙ্গল সলিমপুরের, আর বাইজিৎ হাউজিং থমকে আছে শুধু কাগজে কলমেই। নাগরিক সুবিধার অভাবে বছরের পর বছর ঘর তুলতে পারছেন না জমির মালিকরা। নাগরিক সুবিধাগুলো দেওয়া উচিত, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া উচিত, তারপর লাইনের গ্যাস ঢোকার ব্যবস্থা করে দেওয়া উচিত, কিন্তু এগুলো না করে সিডিও অন্য একটা পরিকল্পনা আবার নতুন আবাসিক করার একটা চিন্তা ভাবনা করতেছে। যে সকল আবাসিকগুলো হয়েছে সেগুলো পূর্ণাঙ্গ না করে নতুন আবাসিক করার যে পরিকল্পনা, এটি স্রেফ অর্থর একটা ব্যাপার আছে এখানে। পুরনো গ্রাহকদের এই ভোগান্তি ও অনিশ্চয়তার সুরাহা না করেই 2026-27 অর্থ বছরে প্রায় 6,706 কোটি টাকার নতুন 3 মেগা প্রকল্প হাতে নিয়েছে সিডিএ। প্লট করলে আমি এত কাঠা করে কিনবো, এত কাঠা করে বেচবো, আমার এত বেনিফিট হবে, আমার তহবিলে এত জমা হবে। অমুক মন্ত্রীকে প্লট দিতে পারবো, অমুক এমপিকে প্লট দিতে পারবো, অনেক বড় ব্যবসায়ীকে প্লট দিতে পারবো। অন্তত প্রভাবের লেনদেন হতে পারে, অর্থের লেনদেন হতে পারে। এগুলির জন্যই প্রজেক্টগুলি করা হচ্ছে বলে আমার বিশ্বাস। নগর পরিকল্পনাবিদদের এমন অভিযোগের মুখে অবশ্য আবাসন কৌশলে পরিবর্তনের আভাস দিচ্ছে সিডিএ। খালি জায়গা না থাকায় এবার আর প্লট নয়, ফ্ল্যাট বিক্রির বিষয় ভাবছে সংস্থাটি। এবড়োথেবড়ো কোনো প্রকল্প আমরা হাতে নেব না। 3 ভাগে আমরা ভাগ করেছি। উচ্চ আয়ের লোকদের জন্য আমরা এক ধরনের ভবন করে, মধ্য আয়ের লোকদের জন্য তাদেরকেও একটা ঠিকানা করে দেওয়ার জন্য, আর নিম্ন আয়ের লোককে আমরা বেশি প্রাধান্য দেব। তাই চট্টগ্রামবাসীর দাবি, বছরের পর বছর ঝুলে থাকা পুরনো প্রকল্পগুলোতে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করুক সিডিএ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় জলাবদ্ধতা। এর সঙ্গে বিদ্যালয়ের সামনে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জেলার অন্যতম প্রাচীন বিদ্যালয় গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে প্রতিদিন আসে শত শত শিক্ষার্থী, কিন্তু বর্ষা এলেই তাদের মাথায় হাত। বৃষ্টির পানি জমে স্কুলের মাঠ ও প্রবেশপথ জলমগ্ন হয়ে পড়ে। হাঁটু পানি মারিয়ে অনেক শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে যেতে হয়। এতে পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। শুধু তাই নয়, বিদ্যালয়ের সামনে ঢাকনাবিহীন ডাস্টবিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই ফেলা হয় ময়লা আবর্জনা। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এমন অবস্থা হচ্ছে, পুকুরটা সংযোগ থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে যে পুকুরের পানিটাই ঢুকতেছে এখন আমাদের মাঠের মধ্যে। বাচ্চাদের পায়ে ঘা হচ্ছে, বাচ্চাদের জ্বর আসতেছে বা চুলকাচুলকি করে বাচ্চাদের। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং স্কুলের সামনে নিয়মিত ময়লা অপসারণ না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে। গেতে আবার পড়ে যাচ্ছে, অনেকে আবার ভিজা অবস্থায় থাকা অবস্থায় অনেকে সর্দি কাশ হচ্ছে। পৌরসভা আসে কিনা জানি না, কিন্তু যদি আসতো টাইম মতো বা সময় মতো যদি আসতো তাহলে তো এরকম বেহাল অবস্থা থাকতো না। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আমাদের এক্সি মহোদয়কে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা আমার এই সারা পৌরসভায় যত ক্রস ড্রেন আছে এবং যত ড্রেন আছে এবং যে ড্রেনের স্ল্যাব ঠিক আছে কিনা এবং ড্রেনগুলো সচল আছে কিনা এটা দেখার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের মাঠ উঁচু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশে যে পুকুর আছে, পুকুরের পানিটা ওভারফ্লো হয়েছে, এখানে কখনো পানি ওঠে না, এবছর পানি ওঠেছে, আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।